ইউনূসকে ডিফেন্ডও করতে চাই। সেটা হচ্ছে তিনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন সেখানে অনেক প্রতিক্রিয়াশীল শক্তি রয়ে গেছে এবং উনির দ্বারা সম্ভব হবে না, এটাও সম্ভব না। যদি বেনজির বলে থাকে 80% পুলিশে, আমি ধরে নেব 60% তো আছে। পুলিশ তো কথা শুনতেছে না। কোনো চুরি ডাকাতি রেপ অথবা হত্যার সাথে সরাসরি জড়িত ছিল সেটা প্রমাণিত না হয় তার অতীতে, আপনি একটা দেশে আসার পরে তার ব্যাপারে একটা কেস, আপনি একটা কেস রেডি করে ফেললেন, করে বললেন যে সে ডাকাত, সে চোর, তাকে আমি নিয়ে যাব, এটাকে পুরাপুরি এভিডেন্স দিতে হয়। সেই ষড়যন্ত্রে আমরা পা দিচ্ছি কিনা? সেই ষড়যন্ত্রটা ছিল যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে দেখানোর জন্য বিশ্বের কাছে। এই মৌলবাদী রাষ্ট্র হিসাবে আমরা যে নই তার প্রমাণ করতে পেরেছি গত 6 মাস। এখন আরেকটু কষ্টের ব্যাপার হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ আওয়ামী লীগের সময়ও সুযোগ নিয়েছে এবং বিএনপির সময়ও সুযোগ নিয়েছে, সেই গ্রুপেরই মালিক আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে চেক দিচ্ছে এবং আমরা গ্রহণ করতেছি। এর চাইতে বেদনার কি হতে পারে শামীম ভাই? এটা জাতির জন্য শুধু বেদনা না, এটা কলঙ্ক, এটা একটা লজ্জার ব্যাপার। এবং এই সরকারের উচিত এই ধরনের দুষ্কৃতিকারীদের কাছ থেকে, একজন মুক্তিযোদ্ধা যাকে হত্যা করেছিল ওই যে বড় ছেলে এবং একজন মুক্তিযোদ্ধার মেয়ে, রেখে দেন মুক্তিযোদ্ধা, একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ মানুষ, আমাদের একটা সাধারণ মেয়ে যাকে হত্যার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা এখনো পুরোপুরি ক্লিয়ারিফাই করা হয় নাই, অথচ চেক দিচ্ছে সে। এবং শেখ হাসিনা থাকা অবস্থায় এই বসুন্ধরার মালিক দায়িত্বহীন ভাষায় বলেছে যে শেখ হাসিনা কে ওই যে সুমনের গানের আজকে তোমাকে চাই, কালকে চাই, তারপরে চাই, মনে হয় মামুন ভাই বলেছিল, আমি জানি না। শামীম ভাই আরেকটা বলি, এই বসুন্ধরা মালিকই বলেছিল ছাত্ররা জঙ্গি, সন্ত্রাসী, এদেরকে রুখতে হবে। থ্যাংক ইউ মামুন ভাই। এখন আসি আপনার প্রশ্নের উত্তরে। আমরা কি অসভ্য দেশে পরিচিত হতে চাই? আমরা কি অসভ্য দেশের তকমা নিতে চাই? আমরা সভ্য জাতি, আমরা বিচার করব, ফ্যাসিস্টের বিচার করব, আমরা আইনি প্রক্রিয়ায় যাব। আমরা সেই আইনি প্রক্রিয়া তো আপনি শুরু করছেন না বা করতে পারছেন না। আমি প্রফেসর ইউনূসকে ডিফেন্ডও করতে চাই। সেটা হচ্ছে তিনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন সেখানে অনেক প্রতিক্রিয়াশীল শক্তি রয়ে গেছে এবং উনির দ্বারা সম্ভব হবে না, এটাও সম্ভব না। যদি বেনজির বলে থাকে 80% পুলিশে, আমি ধরে নেব 60% তো আছে। পুলিশ তো কথা শুনতেছে না, এটাও সত্য। বেনজির বলেছে 90% আর আসিফুল বলেছে 80%। হ্যাঁ, এটা সত্য যে 60%-এর উপরে আছে। কারণ তারা, আপনি যদি আমাকে অর্ডার করেন ফর এক্সাম্পল যে যাও এখানে গিয়ে দেখে আসো তো কে কে আছে, আমি যদি হাফ হার্টেড হই, আমি যদি আন্তরিক না হই, আমি কোনোভাবে এটাকে অ্যাভয়েড করতে পারবো, এসে বলবো না ওখানে এমন কিছু না। পুলিশকে যে অর্ডার দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে যে অর্ডার দেওয়া হচ্ছে, বিডিআরকে যে অর্ডার দেওয়া হচ্ছে বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে, তারা কি সত্যিকার ভাবে আন্তরিকভাবে সেগুলো মানছে বা মানতে চাচ্ছে? এটা হচ্ছে এটা বেসিক কোয়েশ্চেন। নাম্বার 2 হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলো, এই বাংলাদেশের সমস্ত রাজনীতিকে কলুষিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এই গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন জায়গায় বিচারকের বাড়িতে গিয়ে তাকে ব্ল্যাকমেইল করেছে, বলেছে তোমাকে হয় মেরে ফেলবো আর নাহলে তোমার পরিবারের এই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে, তোমাকে এটা করতে হবে। শেখ হাসিনা কি একা করেছেন? ডিজিএফআই তার সাথে যায় নাই, এই ডিবি যায় নাই, এসবি যায় নাই, ন্যাশনাল সিকিউরিটি এনএসআই যায় নাই। এদের বিচার কই? এই লোকগুলো এই সমাজে বিচরণ করতেছে। তারা আজকে আপনার মনে করেন আপনাকে শেখ হাসিনাকে যারা মিসগাইড করেছে অথবা উনি মিসগাইড করেছেন যাদেরকে, তাদেরকে আপনারা ধরছেন না কেন? প্রফেসর ইউনূসের এই দুর্বলতাটা আমি মেনে নিচ্ছি যে তিনি পারছেন না অনেক কিছুই করতে, তাহলে উনি কেন একটা শক্তিশালী ক্যাবিনেট করতেছে না? উনি কেন এই ক্যাবিনেটের সংখ্যা বাড়াচ্ছে না? উনি কেন এত নিষ্ক্রিয়? এটার তো জবাব উনিকে জাতিকে দিতে হবে। উনিকে ছাত্ররা কত আশা করে নিয়ে আসছে যে উনি ঐক্যের প্রতীক। উনি ওনাকে কেন জবাবদিহিতার জায়গায় আনা হচ্ছে না, এটাই আমার প্রশ্ন ছিল আপনার কাছে। জি,
ওনাকে কেন জবাবদিহিতার জায়গায় আনা হচ্ছে না? হ্যাঁ, উনিকে জবাবদিহির জায়গায় আনতে হলে এখন আমরাও চাই না যে উনির উপর এমন প্রেশার ক্রিয়েট হোক বা যেটা উনি করতে পারতেছেন না, কিন্তু উনির নিজস্ব বিবেক থেকে এটা তো বোঝা উচিত যে এই জাতি উনির কাছ থেকে কি আশা করেছে এবং তিনি এটা ডেলিভার করতে পারছেন কিনা। এখন আমি আসি আপনার প্রশ্নের উত্তর ইয়েতে, ভারত। দেখুন, যদি কেউ রাজনৈতিক আশ্রয়ে থাকে, যখন তারেক জিয়াকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে, বাংলাদেশে নিয়ে যাবে বলে হম্বিতম্বি করছিল শেখ হাসিনার সরকার, তখন আমি বিভিন্ন টকশোতে গিয়ে বলেছিলাম এইখানের যা ইউকের, যে কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থী ব্যক্তিকে ফেরত দেওয়া যায় না। এটা জেনেভা কনভেনশন বাধা দেয়, যদি না সে কোনো চুরি ডাকাতি, রেপ অথবা হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, সেটা প্রমাণিত না হয় তার অতীতে। আপনি একটা দেশে আসার পরে তার ব্যাপারে একটা কেস, আপনি একটা কেস রেডি করে ফেললেন, করে বললেন যে সে ডাকাত, সে চুর, তাকে আমি নিয়ে যাব, এটাকে পুরাপুরি এভিডেন্স দিতে হয়। হাসিনার ব্যাপারে আমাদের কাছে এভিডেন্স আছে, কিন্তু আপনারা ভালো করে জানেন যে ভারত বলতে পারবে, সরকার বলবে যে ঠিক আছে আমি দিয়ে দেব, কিন্তু ওখানে একটা মামলা হবে, কোর্ট এটাকে ঝুলিয়ে দেবে। হাসিনাকে ভারত ফেরত দেবে না, এটা আমি আপনাদেরকে একদম নিশ্চয়তা দিতে পারি। এই জন্য দেবে না যতক্ষণ পর্যন্ত না তারা বাংলাদেশে তাদের একটা অল্টারনেট সৃষ্টি করতে পারছে, তাদের অন্য একটা কলাম তৈরি করতে পারছে যারা ভারতের ইন্টারেস্ট সার্ভ করবে। সেই কলামটা যদি এসে যায় তাহলে হয়তো দেবে। তবে প্রফেসর ইউনূসকে তারা 1 নম্বর শত্রু মনে করে, কারণ এই প্রফেসর ইউনূস ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন, তার আগে কেউ চ্যালেঞ্জ করার সাহস করে নাই। যারা বলেছেন করেছেন এটা ঠিক না, কেউ প্রকাশ্যে করেছে, শেখ হাসিনা প্রকাশ্যে ভারতের আধিপত্যবাদের পক্ষে ছিলেন, কিন্তু অপ্রকাশ্যে প্রায় সবাই ছিলেন। এই জন্য ভারত প্রফেসর ইউনূসকে 1 নম্বর শত্রু মনে করে, এবং তারা মনে করে যে প্রফেসর ইউনূস যতদিন বাংলাদেশে মানে সরকারে থাকবেন ততদিন পর্যন্ত তাদের ইন্টারেস্টটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তারা চায় যে বিএনপি হোক, জামাতে ইসলাম হোক, যে কেউ হোক, তাড়াতাড়ি যেন সরকারটা চেঞ্জ হয়, যাতে করে আমরা যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারি, যেটা তারা প্রফেসর ইউনূসের উপর পারতেছে না। সেটা হচ্ছে তাদের ইন্টারেস্ট। এবং এখানে পাকিস্তান মাঝখান থেকে বাগড়া দিচ্ছে, পাকিস্তান মাঝখান থেকে বাগড়া দিচ্ছে এই জন্য যে পাকিস্তান মনে করতেছে যে তাদের সরকার চলে আসছে। পাকিস্তান বাংলাদেশ কোনোদিন হবে না। বাংলাদেশের জনগণ পাকিস্তানকেও প্রভু মানবে না, ভারতকেও প্রভু মানবে না। এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এই দেশ কোনো সেটেলমেন্টের মাধ্যমে হয় নাই, এই দেশকে কেউ স্বাধীনতা দিয়ে যায় নাই। পাকিস্তান ভারত যেভাবে হয়েছে সেভাবে বাংলাদেশ হয় নাই। মুক্তিযুদ্ধের মাধ্যমে দুটো দেশ দুনিয়াতে স্বাধীন হয়েছে, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং একটা হচ্ছে এই বাংলাদেশ। অতএব বাংলাদেশের জনগণকে কেউ যদি মনে করে যে, মামুন ভাই বলেছে একটু আগে সুন্দর করে, যে এই দেশকে কেউ ডানে নিতে, কেউ কেউ তালেবান রাষ্ট্রে পরিণত করতে পারবে না, কেউ কমিউনিস্ট বানাতে পারবে না। এই দেশের মানুষ সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে, এই দেশের মানুষ হিন্দু মুসলমান একসাথে, বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে চলে। ভারত যে যে ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের বিরুদ্ধে, সেই আমি এখন একটা কথা বলি, হয়তো এটা একটু অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সেই ষড়যন্ত্রে আমরা পা দিচ্ছি কিনা। সেই ষড়যন্ত্রটা ছিল যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে দেখানোর জন্য বিশ্বের কাছে। এই মৌলবাদী রাষ্ট্র হিসাবে আমরা যে নই তার প্রমাণ করতে পেরেছি গত 6 মাস। কিন্তু আগামীতে এই যে ঘটনাটা ঘটছে সেইটা কি আর কোনো দিকে যাবে? যদি যায় তাহলে এই দেশটাতে বিভিন্ন মুরব্বীর আবির্ভাব হবে। এখানে আপনাদেরকে আমি ওপেন বলছি, এখানে আইএসআই, সিআইএ, র এবং 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 আইএস কাজ করতেছে বাংলাদেশে। মোসাদও আসবে ভাই, মোসাদও আসবে। জি, মোসাদ আমি বলতে ভুলে গেছি। তারা চায় একটা খ্রিস্টান রাষ্ট্র করতে। আমি আমার খুব সম্মানিত একজন মানুষের কথাবার্তা আপনার এখানে শুনি, নাম বলবো না, দরকার নাই, আপনি বুঝে নেবেন। উনি বহুদিন থেকে বলে আসতেছেন যে বাংলাদেশের সীমানায় একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য, বাংলাদেশ সীমানা অর্থাৎ এই এলাকাটায় 7 সিস্টার বাংলাদেশ এবং মিয়ানমারের একটা এলাকা,
এই ধরনের কেওস সৃষ্টি করার যদি সেই সুযোগ ঘটে যে বাংলাদেশে একটা বড় কেওস সৃষ্টি হলে এই দেশের মধ্যে দিয়ে সেভেন সিস্টারে অস্ত্র যাবে, মায়ানমারে অস্ত্র যাবে, এতে লাভবান হবে কে? এতে লাভবান হবে ইসরায়েল, এতে লাভবান হবে ভারতের অনেক বড় দেশ। সে তার ইন্টারেস্টটাকে সে কোনো না কোনোভাবে রিপ্রেজেন্ট করে ফেলবে, যেভাবে সে 2024 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন তাদের অ্যাডভোকেসির মাধ্যমে আমেরিকা মানতে বাধ্য হয়েছিল। আমেরিকান হাই কমিশনার অ্যাম্বাসেডার যে ছিল, তার নামটা আমার মনে নাই, সে কথা দিয়েছিল রাজনৈতিক নেতৃবৃন্দকে যে কিছুদিনের মধ্যে আবার নির্বাচন হবে। কিন্তু ভারতের প্রেসারে ওই নির্বাচনটা আর হয় নাই, এবং 2024-এর নির্বাচনটাও ভারতের প্রেসারে। তো ভারত আমেরিকাকে যতটুকু, আমেরিকার উপর যতটুকু মানে প্রেসার ক্রিয়েট করতে পারবে বা যতটুকু বার্গেন করতে পারবে, আমাদের সেই ক্ষমতা নেই। তা আমাদেরকে খুব সাবধানভাবে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ, অরাজক পরিস্থিতি তৈরি করলে আমরা কি লাভবান হব? আমরা কি জঙ্গলি রাষ্ট্রে পরিণত হব? অসভ্য রাষ্ট্রে পরিণত হব? প্রফেসর ইউনূস কি এই লেভারেজটা নিতে পারবেন? এজন্য আমরা আশা করব, আমরা তাকে আবেদন করব, উনি আমাদের কাছে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধার মানুষ। যে কথাগুলো বলছি সেই কথাগুলো কোনো মান অভিমানের কথা না, সেই কথাগুলো আমার দেশপ্রেম থেকে, তার প্রতি শ্রদ্ধার থেকে বলছি। তাকে, তার উচিত, হি শুড স্ট্যান্ড ফর দ্য স্টেট, এবং তার উচিত একটা ক্যাবিনেট করা যেখানে সত্যিকার অর্থে যারা দেশ চালাতে পারে সেই ধরনের মানুষদেরকে নিয়ে একটা সুন্দর ক্যাবিনেট করবেন, উপদেষ্টা পরিষদকে বাড়াবেন এবং যোগ্য লোকদেরকে বাছাই করবেন। একসময় উনি বলেছেন, মেনে নিলাম যে তাড়াহুড়ার মধ্যে উনি করে ফেলেছেন, উনি পারেন নাই, এখন তো সময় আছে। এখন উনি কেন যোগ্য লোক, বাংলাদেশে কি যোগ্য লোকের অভাব আছে? কেন উনি যোগ্য লোকদেরকে, নিরপেক্ষ লোকদেরকে নিচ্ছেন না? এটা তাকে করা দরকার ইমিডিয়েটলি, এবং সবচেয়ে বেশি দরকার যে কারণে রক্ত দিল এতগুলো ছাত্র এই 24-এর শহীদ, সেই কারণটা কি সংস্কারের জন্য না? শুধু নির্বাচনের জন্য তো নয়, এই সংস্কারগুলো দৃশ্যমান হতে হবে। বিচার বিভাগ, আপনার প্রশাসন, আপনার নির্বাচন, সবকিছু কিভাবে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য উনিরা চেষ্টা করতেছেন, এবং 8 তারিখ বোধহয় উনিরা করবেন। কিন্তু এটা এত ডিলে ডালা হলে চলবে না, এইভাবে চলবে না। মানুষ দেখতে হবে, মানুষ ফ্রাস্ট্রেটেড হচ্ছে, এটা সত্য কথা, কারণ মানুষ কিছু দেখতে পাচ্ছে না। সব নীরব থাকলে তো হবে না, আপনার ভিতরে কি আছে সেটা তো আপনাকে জাতিকে জানান দিতে হবে। আপনি পরিবারও যদি হয়, জি, আপনার পরিবারেও কিন্তু আপনি যদি আপনার বাচ্চাদেরকে উৎসাহ উদ্দীপনা না দেন, তাহলে কিন্তু ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো আমার আবেদন থাকবে যে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। আমরা মব কালচার, এই যে অসভ্য, বাংলাদেশের গায়ে অসভ্য তকমা আমরা দিতে চাই না। আমরা তৌহিদি জনতার নামে, তথাকথিত তৌহিদি জনতার নামে মানুষকে অত্যাচার করা, নারীকে অত্যাচার করা, মানে ওই গ্রামের অসহায় মানুষকে অত্যাচার করা, এসব শক্ত হাতে বন্ধ করতে হবে। আপনি এজাইলাম নিয়েছেন, একটা স্বৈরাচারী সরকার আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। এখন তো স্বৈরাচারী সরকার নেই। এখন আপনি দেশে যান, গিয়ে উপদেষ্টা হন বা ছাত্র নেতা হন বা রাজনৈতিক নেতা হন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আপনি ওখানে যান, ওখানে গিয়ে বুঝেন। আপনি এখানে থেকে, আপনাকে আমরা কন্ডেম করছি না, আপনি এখানে থেকে যতটুকু বুঝবেন তার চেয়ে তো অনেক বেশি বুঝবেন ওখানে গেলে, বাস্তব পরিস্থিতি দেখতে পারবেন। তো আমাদের অনুরোধ থাকবে উনিরা গিয়ে ওখানে নেতৃত্ব নিক, এটাই।